মেঘেদের আলয় মেঘালয়ে সবাইকে স্বাগত। অবশেষে পৌঁছে গেলাম চেরাপুঞ্জি। অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে। আপনারা যাতে খেতে ভালোবাসেন তাদের জন্য তো বলবো স্বর্গরাজ্য। দারুণ দারুণ মিষ্টি, খুব সুন্দর, প্রচুর মিষ্টি। আমরা মৌসমাই কেভে নেমে গেলাম। এবার কেভের ভেতরে যাব। চুনা পাথরের যেহেতু কেভটা, পা ফেলতে হবে খুব দেখে। সকলকে জানাই খুবলেই, তার মানে হচ্ছে শিলং কিন্তু খুব ভালো একটা টুরিস্ট স্পট। আমরা সবাই জানি, বাঙালিরা প্রচুর চলে আসি সারা বছর এই শিলং ভ্রমণে, এবং শিলংয়ে আসলে আমরা অনেকগুলো জায়গা ঘুরে বেড়াই। আমিও যেমন আজ এসেছি শিলংয়ে, এবং শিলং থেকেই বেশ কিছু ট্যুর করব। আজ যেমন আমি যাচ্ছি চেরাপুঞ্জি অর্থাৎ সহরা ট্যুরটায়। সেই ট্যুরটা আমি করছি একদম এমটিডিসি অর্থাৎ মেঘালয় ট্যুরিজমের বাসে করে। এমটিডিসি বাসে করে যদি করেন তাহলে বেশ বাজেট ফ্রেন্ডলি হয় ট্যুরটা। আমি রয়েছি একদম এমটিডিসি বাস যেখান থেকে ছাড়বে স্টেট কনভেনশন সেন্টারে। এখান থেকেই কিন্তু সকালবেলায় বাস ছাড়ছে। আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 7:30টায়। আমরা এমটিডিসি কনভেনশন সেন্টারে চলে এসেছি। বুকিং করেছিলাম অনলাইনে, অফলাইন অনলাইন দু রকমের বুকিংই হয়। সমস্ত কিন্তু আমি বলবো আপনারা কিভাবে বুক করবেন। আমরা যেমন অনলাইনে বুক করেছি, বুক করে আমরা 7:30টায় রিপোর্টিং টাইম ছিল, আমরা চলে এসেছি 8টার সময় বাস ছাড়বে। চলুন এই এমটিডিসির সাথে যদি আপনারা ট্যুরটা করেন, কি কি জায়গা ওরা, কি কি স্পট ওরা ঘোরাচ্ছে, সবগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি পরপর শেয়ার করতে থাকবো। এই ট্যুরটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, গাড়ি নিয়েও ঘুরতে পারেন। তবে আপনারা যদি লোক সংখ্যায় কম থাকেন তাহলে আমি বলবো এমটিডিসির সাথে ট্যুরটা করুন, বেশ ভালোই ট্যুরটা হবে। আমাদের বাস দিয়ে দিয়েছে একদম যেখানে আমাদের রিপোর্টিং করতে হচ্ছে, এই স্টেট কনভেনশন সেন্টারের ভেতরে যে রিপোর্টিংয়ের জায়গাটা রয়েছে, ওখান থেকে রিপোর্টিং করার পরেই সামনেই দিয়ে দিচ্ছে বাস। এই বাসটা করে কিন্তু আজকে আমরা যাব পুরো চেরাপুঞ্জি ট্যুরটা করতে। বেশ ভালো বাস দিয়েছে। এই হলো বাস। চলুন পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। মেঘালয় ট্যুরিজমের অফিসটা দেখিয়ে দিই। এই হলো অফিস, যেটা স্টেট কনভেনশন সেন্টারে রয়েছে। একদম ওমিয়াম লেকের কাছেই রয়েছে এই মেঘালয় ট্যুরিজমের অফিসটা। অফিসটা খুব সুন্দর, এবং ট্যুরিস্টদের বসার জন্য রয়েছে এরকম ওয়েটিং লাউঞ্জ। বাসে উঠে পড়েছি। বাসগুলো বেশ আরামদায়ক এসি বাস, বড় বড় কাচের জানলা। জানলাগুলো বেশ চওড়া হওয়ার কারণে বাইরের দৃশ্যমানতা বেশ ভালো। আমাদের বাস বেশ ভালো একটা বাস দিয়েছে। একটুখানি দেখা যাবো। এসিও রয়েছে কিন্তু বাসে, কারণ নাহলে সাফোকেশন হতে পারে। জানলাগুলো খুলে যায়, এসিও অন করে দিয়েছে। জাস্ট স্টার্ট করলাম, আমি একটু বাইরেটা দেখাচ্ছি। আজ আমরা চলেছি সহরা অর্থাৎ চেরাপুঞ্জি ট্যুর করতে। সহরা এই কারণেই বললাম, চেরাপুঞ্জির স্থানীয় খাসি ভাষার নাম হলো সহরা। ব্রিটিশরা একে ভুল করে চেরিয়া বলতো। পরবর্তীকালে সমতল থেকে আগত মানুষেরা এর সাথে পুঞ্জি যোগ করে, যার মানে হলো অনেকগুলো গ্রামের সমষ্টি। এরপর থেকে এই জায়গার নাম হয়ে গেল চেরাপুঞ্জি। প্রাকৃতিক সৌন্দর্য এবং দারুণ সুন্দর জলপ্রপাতের জন্য পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এই চেরাপুঞ্জি। বাসের সাথে রয়েছে একজন সরকারি গাইড, যিনি সম্পূর্ণ ট্যুরটা আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাবেন। Mavrok Valley. This is our first point here. We have been to Cherrapunji, but this is the halfway to Cherrapunji. So to view this valley, you have to cross over this bridge. 15 মিনিটস একটা ব্রেক দিল আমাদের। বাস থেকে নেমে পড়লাম। বাসে এখানে বেশ সুন্দর একটা ব্রিজ রয়েছে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আমি একটু দেখাই। প্রথমেই আমরা চলে এলাম মাওডক ডিম্পেপ ভ্যালি। এখানে আমাদের 15 মিনিট মতো সময় দেওয়া হলো। এই ব্রিজটা থেকে সবুজ উপত্যকাটা দারুণ সুন্দর লাগে। এখান থেকেই পাওয়া যায় উপত্যকার প্যানোরামিক ভিউ। ব্রিজটার নাম হলো ডুয়ান সিং সিএন ব্রিজ। আজকে আমাদের টোটাল 8টা পয়েন্ট ঘোরানো হবে, অর্থাৎ চেরাপুঞ্জি লোকাল সাইট সিং এ এমটিডিসি টোটাল 8টা পয়েন্ট আমাদেরকে
ঘোরাচ্ছে, সেগুলোই আমি একে একে দেখে নেবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই। মাউডক ডিম্পেপ ভ্যালি দেখে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মেঘালয়ের আসল সৌন্দর্য কিন্তু রয়েছে এই রাস্তাতেই, তাই রাস্তার দৃশ্য মন ভরিয়ে দেবে। তবে আমি বলবো আসল মেঘালয়কে জানতে বা দেখতে হলে বর্ষার সময় আসতে হবে। বর্ষায় সমস্ত জলপ্রপাতগুলো যেমন জলে টইটুম্বুর হয়ে থাকে, তেমনি চারিপাশটা সবুজ হয়ে থাকে। দেখতে কিন্তু অসাধারণ লাগে বর্ষায়। মেঘালয় ট্যুরিজমের সাথে এই ট্যুরটা করতে হলে কিভাবে বুক করবেন, খরচাই বা কি পড়ছে, সবটাই আমি বলবো আমার এই ভিডিওটার শেষে। অবশেষে পৌঁছে গেলাম চেরাপুঞ্জি। ছোটবেলায় বইয়ের পাতায় যেটা পড়েছিলাম, পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় মৌসিনরাম এবং চেরাপুঞ্জিতে। এখন সেই চেরাপুঞ্জিতেই দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ। একটা ফলসের সামনে এসেছি, যেমন সুন্দর রাস্তা পেরিয়ে আমরা এলাম, ভীষণ সুন্দর রাস্তা। আর একটা জিনিস হচ্ছে মেঘালয়ের রাস্তাঘাট যেমন সুন্দর, তেমনই যেটা দেখতে পেলাম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা, এত ক্লিন সব জায়গাটা, এত ক্লিনলিনেস মানে ভাবা যায় না। খুব সুন্দর জায়গায় আছে এবং রয়েছে এখন নৌকালিকা ফলসে। পিছনেই রয়েছে নৌকালিকা ফলস। নৌকালিকাই ফলস মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জির কাছে অবস্থিত 340 মিটার উচ্চতা বিশিষ্ট একটি দারুণ সুন্দর জলপ্রপাত। তবে নামের পিছনে এক খাসি নারীর মর্মান্তিক ও হৃদয় বিদারক গল্প লুকিয়ে আছে। স্থানীয় লোকগাথা অনুযায়ী লিকাই নামে এক দুঃখী নারী তার সন্তানকে হারিয়ে এই জলপ্রপাতের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিলেন। খাসি ভাষায় নোহ কথার অর্থ ঝাঁপ দেওয়া। সেই থেকে এই জলপ্রপাতির নাম দেওয়া হয় নহকালিকাই, অর্থাৎ লিকাইয়ের ঝাঁপ। এখান থেকে ফলসটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর একটা ফলস, অসম্ভব সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। অসাধারণ এই ফলসটা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আর একেই বলে প্রকৃতির সৌন্দর্য। বেশ কিছু দোকান এখানে রয়েছে, এখানকার তৈরি জিনিসপত্র রয়েছে। এখানে পরপর বেশ কিছু দোকান রয়েছে। যেহেতু টুরিস্ট আসছে, সব এখানকার তৈরি জিনিস, হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এখানে ছোট ছোট স্টল। ये कितना करके, ये कितना करके? ये 120 का 100 আচ্ছা। আর ये এখানে সব ম্যাগনেট রয়েছে, 100 का है। সব ম্যাগনেট রয়েছে যেগুলো আলমারি বা ফ্রিজে লাগানো যেতে পারে। খুব সুন্দর। একটু আগে ভিজিবিলিটি বেশ ভালো ছিল, একদম ভিজিবিলিটি কমে গেল, মেঘ পুরো ঢেকে দিল। এই যে আরও সামনে থেকে ওয়াটারফলসটা দেখাচ্ছি, মেঘ কিন্তু পুরো ঢেকে দিল, পুরো মেঘেদের রাজ্যে যে রয়েছি বোঝা যাচ্ছে। নৌকালিকাই ফলস দেখে চলে এলাম চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন দেখতে, এবং এর সঙ্গেই রয়েছে একটা মিউজিয়াম। তবে এখানে ভিডিওগ্রাফি বারণ। পাহাড়ের কোলে অবস্থিত মিশনটা বেশ সুন্দর। এখানে রামকৃষ্ণ মিশনের একটা স্কুলও রয়েছে। এই হলো মন্দির প্রাঙ্গণ, যেখানে রয়েছেন দিব্যত্রয়ী অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শারদা মা এবং স্বামীজি। দোতলায় রয়েছে মন্দিরটা। রামকৃষ্ণ মিশন দেখেই চলে এলাম এবার আজকের মেইন আকর্ষণ মৌসমাই কেভ দেখতে। So inside this cave, there's one narrow hole. After the hole, you have to go from the left side, because the left side is the exit way. You have to keep bending and watch over your head, okay? And this is a stalactite and a stalagmite cave, plus it's a limestone cave here. This cave is only 150 meters cave. Okay, so 30 minutes timing here will be around 30 minutes. আমরা মৌসমাই কেভে নেমে গেলাম, এবার কেভের ভেতরে যাব।
সব বাসে যারা এসছি আমরা তাদেরকে একসাথে করে নিয়ে যাওয়া হবে। যে গাইড আছেন যিনি উনি সঙ্গে করে নিয়ে যাবেন। ওয়েদারটা কিন্তু একদম মেঘলা হয়ে গেছে, পুরো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে জায়গাটা। চলে এলাম কেভের সামনে। এই হলো কেভের এন্ট্রান্স। এই কেভের এন্ট্রি ফি হলো জনপ্রতি 30 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। ভেতরে চলে এলাম। আমরা কিন্তু টিকিট কাটতে হচ্ছে না, যেহেতু আমরা এমটিটিসি বাসে এসেছি। ওই আমাদের যে প্যাকেজটা নেওয়া হচ্ছে তার মধ্যে ইনক্লুডেড, টিকিট কাটতে হলো না এখনো পর্যন্ত কোনোটাতেই আমাদের স্পটগুলো। এই যে এই কেভের রাস্তা, এইটা ধরেই কেভের দিকে যেতে হচ্ছে। চারিদিকে গাছে ঘেরা, ছায়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়েই যেতে হচ্ছে কেভে। বস মাই কেভ। কেভের ভেতরে চলে এসেছি। মাঝখানে মাঝখানে আলো দেওয়া অন্ধকার কেভ। এই যে অন্ধকার একদম গুহা যেরকম হয়, শুধু আলো লাগানো রয়েছে, যেহেতু এখানে সবাই আসে। তো সাবধানে পা ফেলতে হবে, জল পড়ছে চুয়ে চুয়ে। চুনা পাথরের যেহেতু কেভটা, পা ফেলতে হবে খুব দেখে, চুয়ে চুয়ে জল পড়ছে। বস মাই কেভ মেঘালয়ের একটি জনপ্রিয় চুনাপাথরের তৈরি প্রাকৃতিক গুহা। এই গুহাটি বেশ দীর্ঘ হলেও মাত্র 150 মিটার সকলের জন্য উন্মুক্ত রয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক ক্ষয় এবং ভূগর্ভস্থ জলের কারণে এই গুহাটি তৈরি হয়েছে। এই যে যেগুলো দেখছেন, এইগুলো হলো স্ট্যালিকটাইট ও স্ট্যালাগমাইট, যেইগুলো বিভিন্ন রকমের আকার ধারণ করেছে, যা পর্যটকদের কাছে খুবই চিত্তাকর্ষক। এই জায়গাটা খুব ন্যারো একটা স্পেস, একটুখানি জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু আস্তে আস্তে যেতে হচ্ছে, একটু নিচু হয়েই যেতে হচ্ছে। স্পেসটা খুব ন্যারো এবং এই জায়গাটাই অসুবিধা, বাদ বাকিটা কিন্তু এখনো পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাইনি, আসাই যাচ্ছে। গুহার ভেতরে বেশ কিছু জায়গা এতটাই সরু যে একটা মানুষকে গলে যেতে বেশ বেগ পেতে হয়। আর যেহেতু বাইরের আলো প্রবেশ করছে না, সেই কারণেই বেশ একটা অন্ধকার ব্যাপারও কিন্তু রয়েছে। এই জায়গাটা বলতে গেলে প্রায় হামাগুড়ি দিয়ে মানুষকে বেরোতে হচ্ছে, এতটাই সরু। এই যে এইভাবে কিন্তু এই জায়গাটায় বেরোতে হচ্ছে। আমিও বেশ কসরত করেই বেরোচ্ছি এখান দিয়ে, সঙ্গে মোবাইলের আলোটা একটু জ্বালিয়ে নিয়েছি। অবশেষে বাইরের আলোর দেখা পেয়েছি। যে দিক দিয়ে প্রবেশ করলাম সেই দিক দিয়ে কিন্তু বেরোনো নয়, অন্য রাস্তা দিয়ে বেরোতে হবে, অর্থাৎ একটা দিক দিয়ে প্রবেশ আর একটা দিক দিয়ে বের হতে হচ্ছে। বেশ একটা রোমাঞ্চকর জার্নির পর বাইরে বেরিয়েই দেখি এইরকম দৃশ্য, অর্থাৎ অনেকে বেশ কালারফুল পোশাক পরে দাঁড়িয়ে আছেন এখানে। এখানে কিন্তু খাসি উপজাতির লোকেরা, মহিলারা নই, হঠাৎ করে দেখে ভুল করবেন না। এখানে সবাই যারা টুরিস্ট আছে সব ছবি তুলছে, এখানকার পোশাক পরে সবাই ছবি তুলছে। দূর থেকে দারুণ লাগছে, খুব কালারফুল লাগছে। पाइनएप्पल्स 50, अच्छा ये भी 50, जो भी लेंगे 50। अच्छा 180 one piece। वन पीस लेंगे तो 180। ওকে ওকে। আচ্ছা, এখানে কিন্তু আনারসটা ভীষণ অ্যাভেলেবল। এখানে আসলেই সবাই আনারসটা অন্তত টেস্ট করেন, আর আনারস যাতে খেতে ভালোবাসেন তাদের জন্য তো বলবো স্বর্গরাজ্য। এই যে সব জায়গাতে আনারস বিক্রি হচ্ছে আমি দেখেছি, তবে গোটাটাই বেশি পাওয়া যায়, এরকম কেটে বিক্রি খুব একটা হয় না। এখানে কেটে বিক্রি হচ্ছে দেখছি, গোটা নিয়ে সবার পক্ষে তো কেটে খাওয়া সম্ভব না, বা একটা গোটা কজন খেতে পারবে, তো এরকম কেটে এখানে বিক্রি হচ্ছে, 50 টাকা করে পড়ছে। নিয়ে নিলাম একটা, 50 টাকা পড়লো, ছোট ছোট পিস করে দেওয়া আছে, টেস্ট করে দেখব। দারুণ দারুণ,
মিষ্টি, খুব সুন্দর, প্রচুর মিষ্টি। এর পরের স্পটে আমরা চলে এলাম, সেটা হচ্ছে মটরপ রক। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মেঘের জন্য আরও ভালো লাগছে, মেঘেদের উপস্থিতির জন্য। আর এই যে রকটা, এই রকটার নামই মটরপ রক। এটা একটা গল্প আছে, কোনো একজন জায়ান্ট ছিল, তার একটা বাস্কেট, খাবারের বাস্কেট, শেপটাও ঠিক ওরকমই লাগছে বাস্কেটের মতো। এইটাই হচ্ছে মটরপ রক। চারপাশটা একটু দেখাবো, সঙ্গে মেঘেদের খেলা তো আছেই। এই জায়গাটাকে বলা হয় মটরপ রক বা খোরামহাং। মটরপ, যা স্থানীয়ভাবে খোরামা নামে পরিচিত। লোকগাথা অনুযায়ী বহুকাল আগে এই অঞ্চলে একজন খুব লোভী ও হিংস্র দানব বাস করত। দানবটা গ্রামবাসীদের ওপর খুব অত্যাচার করত এবং তাদের সম্পত্তি নষ্ট করে ফেলত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা একদিন দানবটিকে মেরে ফেলার ফোন দিয়েছে। দানবটিকে একটি বিশাল ভোজের নিমন্ত্রণ করা হলো একদিন। তারা তার খাবারের সাথে তীক্ষ্ণ লোহা এবং পেরেক মিশিয়ে দিল। লোভী দানবটি সেই খাবার খেয়ে মারা গেল। মৃত্যুর পর দানবের ব্যবহার করা বাঁশের তৈরি উল্টানো শঙ্কু আকৃতির ঝুড়িটি, যাকে স্থানীয় ভাষায় খো বলা হয়, সেখানে পড়েছিল এবং কালক্রমে তা শক্ত পাথরে পরিণত হয়। এই এখান থেকে কিন্তু বাংলাদেশটা দেখা যায়। এই সামনে, আমি ক্যামেরায় কতটা আসছে জানি না, এই যে রকটা রয়েছে, রকের সামনেটা তো অনেকটা এরিয়া, তারপর জঙ্গল। এই জঙ্গলের ওপাশটায় যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে, এখান থেকে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ওটা সিলেট ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো অতটা আসছে না, কিন্তু এখান থেকে সিলেট ডিস্ট্রিক্টটা দেখা যাচ্ছে বাংলাদেশের। এর পরের স্পট রয়েছে থাঙ্গাখার পার্ক। আমরা এই পার্কেই এখন ঢুকছি। প্রতিদিন কিন্তু পার্কটা খোলা থাকে না, প্রতি বুধবার পার্কটা বন্ধ থাকে। এই হচ্ছে এন্ট্রান্স পার্কের। এখানে টিকিট কাউন্টার রয়েছে, যারা নিজেরা আসছেন তাদের কিন্তু 20 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা যেহেতু এমটিডিসির সাথে, তাই এখানেও কিন্তু টিকিট লাগলো না। ঢুকে পড়েছি পার্কের ভেতর। এই হলো আশপাশটা। এখানে এত গাছপালা আছে, এমনিতেই জায়গাটা এমনিতেই ভালো লাগছে। তার সঙ্গে এটা তো একটা বোটানিক্যাল গার্ডেন, সেই কারণেই তো আরও সুন্দর করে সাজানো হবে, আরও বেশি গাছপালা থাকবে স্বাভাবিকভাবেই। থাঙ্গারাং পার্ক ঘোরা হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। সকলকে জানাই খুবলেই। তার মানে হচ্ছে, মেঘালয়ের ভাষায় খুবলেই মানে হচ্ছে থ্যাংক ইউ। পরবর্তী স্পটে চলে এসেছি, বেশ পপুলার একটা স্পট, সেটা হলো 7 সিস্টার ফলস। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ওয়েদার এতটাই খারাপ, এতটাই মেঘ, যে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম পুরো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তাও তো ওই স্পটটা তো আনবেই ওরা, কারণ 7 সিস্টার ফলস একটা মেঘালয়ের একটা বড়, বা চেরাপুঞ্জির একটা বড় স্পট। তো এসছি, খানিক্ষণ ওয়েট করবো, যদি ফিজিবিলিটি কিছু আসে, নাহলে তো আমরা পরের স্পটে চলে যাব আবার। আশপাশটা একটু দেখিয়ে দিই। এখানে অনেক দোকানপাট আছে, সব যত স্পটেই যাচ্ছি সব জায়গায় কিন্তু রয়েছে বেশ কিছু দোকান। লোকাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সঙ্গে খাওয়া দাওয়াও পাওয়া যাচ্ছে। এখানেও যেমন সেরকমই রয়েছে। আমরা লাস্ট পয়েন্টে চলে এলাম, ইকো পার্কে। এখান থেকে কিন্তু আমরা ব্যাক করে চলে যাব আবার শিলং। এখানে লাঞ্চ ব্রেকও দেওয়া হয়েছে এই জায়গাতেই, ইকো পার্কে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই খাবার জন্য বলা হলো। আর কিন্তু কোনো এখানে খাবার মতো বড় রেস্টুরেন্ট নেই, একটাই রেস্টুরেন্ট আছে যেখানে লাঞ্চ পাওয়া যাচ্ছে, থালি সিস্টেমও রয়েছে। আর এই হলো ইকো পার্ক। ইকো পার্কের ভেতরে যাব, আপনাদের একটু দেখাবো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লাইনগুলো ভীষণভাবে মনে পড়ছে। আমার আশেপাশটা শুধু একবার দেখুন, কিভাবে মেঘ চড়ে বেড়াচ্ছে, একদম চড়েই বেড়াচ্ছে মেঘ।
মাঝে মাঝে আমরা সবাই ঢাকা পড়ে যাচ্ছি, এত মেঘ এখানে। স্বাভাবিক, মেঘালয়ে আছি, মেঘেদের আলয়, এরকম মেঘ তো ঢেকে যাবেই, মেঘে তো ঢেকে যাবেই। মেঘালয় ট্যুরিজমের সাথে এই ট্যুরটা করতে কিন্তু বেশ ভালো লাগছে। চেরাপুঞ্জি অর্থাৎ সোহরা ট্যুরটা আমরা করছি। এবার আপনারাও যদি করতে চান, বুকিং কিভাবে করবেন একটু বলে দিই। এই বুকিংটা কিন্তু অফলাইন এবং অনলাইন দুভাবেই হয়। আমরা যেমন অনলাইন বুকিং করেছি, অনলাইনে কিভাবে বুক করবেন সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে। অ্যাপ কোন অ্যাপ সেটা আমি ভিডিওর স্ক্রিনেই আপনি পেয়ে যাবেন, সেইখানে অ্যাপের মাধ্যমে বুক করতে পারেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অফলাইন, অর্থাৎ এখানে পৌঁছে এসে গিয়ে আপনারা সরাসরি বুক করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু একটা দিন আগে এসে বুক করবেন, স্পটে গিয়ে বুক করলে কিন্তু পাবেন না, কারণ বাস ছোট, বাসের জায়গা খুবই কম থাকে, 33 জনের মতো থাকে বাসের ক্যাপাসিটি। সেই কারণে অন্তত একদিন আগে বুক করবেন। আর এই বুকিংয়ের চার্জটা পড়ছে 750 টাকা। তার সঙ্গে বলে রাখি, এখানে যা যা স্পট আমরা ঘুরলাম প্রত্যেকটা জায়গাতেই বলতে গেলে এন্ট্রি ফি রয়েছে। আমাদের কিন্তু কোনো এন্ট্রি ফি লাগেনি, সবটাই কিন্তু আমরা উইদাউট এনি এন্ট্রি ফি ঘুরছি। পুরোটাই প্যাকেজে রাখা রয়েছে, বা দিতে হচ্ছে না সেই ব্যাপারটা ঠিক বলতে পারবো না। আমাদের কোনো রকম এন্ট্রি ফি দিতে হলো না আলাদা করে। আমাদের আজকের চেরাপুঞ্জি ট্যুরের লাস্ট স্পটে চলে এসেছি, একদম ইকো পার্ক। লাস্ট স্পট ছিল আপনাদের বললাম আগেই। সেই ইকো পার্কের ভেতরেই এখন আমরা রয়েছি। ভেতরে প্রবেশ করতে গেলে টাকা লাগছে 20 টাকা করে এন্ট্রি ফি লাগছে, আমাদের কিছু লাগেনি আলাদা করে। এই পার্কটা কিন্তু বেশ বড়, অনেকটা সময় লাগবে ঘুরতে, সেই কারণেই হয়তো বা শেষে নিয়ে এসেছে এখানে, যাতে বেশ খানিকটা সময় এখানে সবাই স্পেন্ড করতে পারে। বসে আছি, বেশ ভালো লাগছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখান থেকে ভিউও রয়েছে, তবে এখন মেঘ করেছে বলে ভিউটা খুব একটা দেখা নেই, কিন্তু যদি ভিউ থাকে তাহলে পার্কটা কিন্তু আরও ভালো লাগবে। আর বাচ্চারা এলে তো ভালো লাগবেই। আমরা আবার চলে এলাম এই 7 সিস্টার্স দেখতে। তখন যেটা দেখছিলাম সেখানে 7 সিস্টার্সে আমরা কোনো ভিউই পেলাম না, যে ভিউ পয়েন্ট 7 সিস্টার্স দেখা যায় সেখানে কোনো ভিউ ছিল না, ভিজিবিলিটি একদমই ছিল না। সেই কারণে আমাদের বাস আবার আরও একটা জায়গায় নিয়ে এলো যেখান থেকে দেখা যাচ্ছে, তবে 7 সিস্টার্স অর্থাৎ 7টা জলের যে পড়ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা, 3টের মতো দেখতে পাচ্ছি। টোটাল 7টা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে, তাও এখান থেকে ভিউটাও বেশ ভালো। 7 সিস্টার্স নাম কেন হয়েছে এবার একটু বলি। পাহাড় থেকে নেমে আসা 7টি ধারা দেখতে অনেকটা একরকম, সেই কারণেই তাদেরকে 7টি বোনের মতো করে ভাবা হয়েছে, আর সেই কারণেই নাম দেওয়া হয়েছে 7 সিস্টার্স। স্থানীয় লোকগাথা অনুযায়ী এই 7টি ধারা 7টি বোনের প্রতীক, যারা অবাঞ্ছিত এক অত্যাচারী জমিদারের হাত থেকে বাঁচতে জলধারায় রূপান্তরিত হয়েছিল। এখন বাজে বিকেল 4টের মতো। এবার আমরা আবার ফিরব শিলংয়ে, আর আমাদেরকে নামিয়ে দেওয়া হবে শিলংয়ের পুলিশ বাজারে। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে।